রাত 10টার পর থেকে দুপক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে নিউ মার্কেট, নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণ এলাকা পর্যন্ত বিস্তৃতি ঘটে এই সংঘর্ষের। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যকার দ্বিপাক্ষিক সংঘর্ষ চলাকালে হিরো সাজতে গিয়ে মার খেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। যে সংগঠনের সাথে আমার জীবনের 4 বছরের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি রয়েছে, আমি বলছি বাংলাদেশ ছাত্রলীগের কথা। আপনারা এটুকু বিবেচনা করবেন যে আপনার নিজের জন্য, এই প্রজন্মের জন্য কিংবা দেশের জন্য আপনার কোন জায়গাটিতে যাওয়া উচিত, কোন দাবিটিতে সমর্থন করা উচিত। সবকিছু ফেসবুকে বলে হবে না, মাঝে মাঝে রাজপথে নেমে আসতে হবে। শেখ মুজিবকে নিয়ে এত ভালো বক্তব্য, মানে আপনার কলিজায় লাগার মতো বক্তব্য, আর সেই সার্জিস এখন আইসা অনেক কটূক্তি করে কথা বলে। মানে এই সরকারের আমলে এই সরকার যে নির্বাচন অনুষ্ঠিত করবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না লিখে রাখেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত তিনি বলছে, আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না। ছাত্র উপদেষ্টা আর বিএনপির মধ্যে শুরু হওয়া বিভেদ থামাতে রেফারির ভূমিকা নিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে খবর হলো, তার শান্তির পতাকা খুব একটা কাজে আসছে না। উল্টো বিকেলে তার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য বিএনপির মধ্যে আরো প্রশ্নের জন্ম দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে সংবাদের গুরুত্বপূর্ণ অংশ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অতি দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। রাত 10টার পর থেকে দুপক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে নিউ মার্কেট, নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণ এলাকা পর্যন্ত বিস্তৃতি ঘটে এই সংঘর্ষের। রাত 12টার পরে নেমে আসে ইডেনের শিক্ষার্থীরাও। সংঘর্ষ থামাতে মধ্যরাতে রাস্তায় নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের কাছে যান তিনি, কিন্তু শিক্ষার্থীদের কাছে খুব একটা সুবিধা করতে পারেননি হাসনাত। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তার পেছনে পেছনে কয়েকজন শিক্ষার্থীকে তেড়ে আসতে দেখা যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক, 24 গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহ, যাকে আমি ভালোবেসে কালো পাঠা বলে ডাকি সবসময়, আপনারা জানেন, তাকে বেধড়ক প্রহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যকার দ্বিপাক্ষিক সংঘর্ষ চলাকালে তিনি 24 সেই গণঅভ্যুত্থানের মতো হিরো সাজতে গিয়ে, হিরোইজম দেখাতে গিয়ে মার খেয়েছেন। তারা যে সবসময় বলে ঐক্যের কথা, সাধারণ শিক্ষার্থীরা তাদের ডাকে আবারও মাঠে আসবে, এই তার নমুনা। অভ্যুত্থানের 6 মাস না যেতেই সাধারণ শিক্ষার্থীদের হাতে যে বেধড়ক মার খেলো, এখন যখন রাজনৈতিক পরিস্থিতি যেভাবে দিনকে দিন খোলা হচ্ছে, জল যেদিকে গড়াচ্ছে, আওয়ামী লীগ মাঠে নামবে সম্ভবত ফেব্রুয়ারিতে, বিএনপি ইতিমধ্যে মাঠে আছে এবং নির্বাচন ঘিরে যে নাটকীয়তা শুরু করেছে বর্তমান সরকার, যদি নির্বাচন ঠিক সময় দেওয়া না হয়, এই তথাকথিত সমন্বয়ক 24 অভ্যুত্থানের যারা হিরো, এদের পরিণতি কি হবে আপনারা একবার চিন্তা করেন। সাধারণ শিক্ষার্থীদের সাথেই তারা টিকতে পারে না, বেধড়ক মার খায়, তাহলে যখন দুইটা রাজনৈতিক দলের কর্মীরা, যাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, তাদের মায়ের কোথায় কোথায় পড়তে পারে আপনারা একবার চিন্তা করে দেখবেন। তবে হাসনাত আব্দুল্লাহর জন্য অনেক অনেক শুভকামনা এবং যথেষ্ট মায়াই লাগছে। বেচারা ভালোই মার খেয়েছে, নাকটা থেতলে গিয়েছে, মুখে রক্ত বের হয়েছে। এটা মাত্র ট্রেলারও না, টিজার দেখবেন আজকে, এরপর দেখবেন ট্রেলার, এরপর দেখবেন ফুল মুভি, তখন বুঝবেন কত ধানে কত চাল। হাসনাত আব্দুল্লাহ তোমাদের জন্য অপেক্ষা করছে, কত ধানে কত চাল। জাস্ট ওয়েট করো, আর অল্প কয়েকটা দিন, ঠিক আছে? এরপর তোমাদের পালানো রাস্তা তো বন্ধ, ভারতে যাইতে পারবে না। এদিক দিয়ে বঙ্গোপসাগর, তোমাদের এয়ার স্পেসও বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের কোন প্রান্তে কতদিন লুকাই থাকবা সেটা পরিকল্পনা করে না, অন্যথায় মাইরের চুটে শরীরে কাপড় থাকবে না, পাশার চামড়া থাকবে না। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে, তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি 32।
আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয়। 1968 সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী। সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয়, বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি, মানুষ আর আবহাওয়া চায়। আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু। এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু। পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে, আমাদের দিকে, বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ও মানে শেখ মুজিবকে নিয়ে এত ভালো বক্তব্য, মানে আপনার কলিজায় লাগার মতো বক্তব্য, শেখ রাসেলকে নিয়ে এত সুন্দর বক্তব্য, আর সেই সার্জিস এখন আইসা আপনার মানে বাংলাদেশের মোস্ট ক্রিমিনাল যিনি থাইকা থাকে সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর শেখ রাসেলকে নিয়েও তিনি কি অনেক কটূক্তি করে কথা বলে, মানে ছোট্ট একটা বাচ্চা শেখ রাসেল। কেমনি কি ভাই এই সার্জিস, তিনি মানে কি লেভেলের যে মীর জাফর ভাই। যদি কেউ আপনারা জীবনে মীর জাফর না দেখে থাকেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে আপনারা হারে হারে টের পেয়ে যাবেন যে ভাই মীর জাফর কারে কয়। বিশেষ করে এই জেনারেশনের পোলাবানদের, মানে আমরা কিংবা আমাদের যে ছোট যে আছে কিংবা আমাদের সিনিয়র যারা আছে, এই জেনারেশনের মানুষদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মীর জাফর কাকে বলে, কত প্রকার এবং কি কি। এই সার্জিসকে দেখলেই বোঝা যায়, বুঝতে পারছেন? মানে তিনি ক্ষমতার লোভে ছাত্রলীগ ছিল এবং বঙ্গবন্ধুর এত সুন্দর মনে করেন ভাষণ, এত মানে কলিজায় লাগার মতো একটা বক্তব্য ছিল তার। আর তিনি আইসা বর্তমান কি স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার বঙ্গবন্ধু, তারপরে আপনার এইটা সেইটা নাকি। হ্যাঁ হাই রে ভাই, গিরগিটি মীর জাফরগিরি কত প্রকার আর কি কি। এই ভিডিওটা থেকে আসলে আমরা কি শিক্ষা নিতে পারি? এই ভিডিওটা থেকে আমরা এই বিষয়টা শিক্ষা নিতে পারি যে আওয়ামী লীগের ভিতরে ভবিষ্যতে কোনো হাইব্রিড নেতাকর্মী কিংবা কোনো জনগণ, কোনো সমর্থককে অ্যালাউ করা যাবে না। অনেককেই অনেকভাবে বলতে শুনতেছি যে সামনে নির্বাচন আওয়ামী লীগ কাজতে দেবে না, যারা নির্বাচনের আয়োজন করবে তারা মুখে বলতেছে একরকম কিন্তু কার্যক্রম করতেছে ভিন্ন রকম। তারা মুখে বলতেছে যে আওয়ামী লীগের নিবন্ধন যদি থাকে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসতে কোনো সমস্যা নেই, অথচ তারা নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব সেখানে দেখলে বুঝতে পারবেন যে নিবন্ধন থাকাকালীনও আওয়ামী লীগ যাতে নির্বাচনে না আসতে পারে তার সর্বপ্রকার ব্যবস্থা তারা করতেছে বলে অনেকেই মন্তব্য করতেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররাও এ বিষয়ে কথা বলতেছে। কিন্তু আমি বললাম কি যে এই সরকারের আমলে, এই সরকার যে নির্বাচন অনুষ্ঠিত করবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, লিখে রাখেন। এটা আজকে আমার ভিডিওর টাইটেল। কি জন্য এই কথাটা বলছে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত তিনি কি বলছে? তিনি বলছে আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। আপনি দেখেন তো স্পষ্ট ভাষায় বলছে যে আগামী নির্বাচন এই সরকারের আমলে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। অর্থাৎ যদি তারা আয়োজনও করে আওয়ামী লীগ কিন্তু এটা মেনে নেবে না। তিনি বলছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। বিএনপি যে কথাগুলো বলতেছে সেই কথাগুলোর সাথে কিন্তু এই কথা মিলে গেল। নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এবং দ্বিতীয় বৃহত্তম দল সংসদে বিরোধী দলের আসনে বসবে। একই সাথে জুলাই 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশ সহ যত হতাহত হয়েছে সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চলমান রাখতে হবে। তদন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যে দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে। এটা হলো মোহাম্মদ আলী আরাফাত, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। এখন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য, তিনি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন রানিং মন্ত্রীও ছিলেন। তিনি এই কথা বলতেছে, আপনাকে বুঝতে হবে অবশ্যই এটা আওয়ামী লীগেরই কথা। আওয়ামী লীগ বলতেছে যে এই সরকারের আমলে নির্বাচন হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। তারা আরও অনেক রকম দাবি জানাইছে। 16 জুলাই থেকে 5 আগস্ট এবং 5 আগস্টের পরে পুলিশ হত্যা সহ সকল কিছু সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে এবং নির্বাচন হবে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তাহলে অনেকে যে বলতেছে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেবে না, আরে ভাই তারাই তো নির্বাচনে আসবে না, তাদের কথাই তো স্পষ্ট হয়ে যায় যে আওয়ামী লীগই এই সরকারের আমলে, এই সরকার যদি নির্বাচন অনুষ্ঠিত করে, পরিচালনা করে, সেই নির্বাচনে আওয়ামী লীগ আসবে না। তো তারা এখানে স্পষ্ট ভাষায় বলছে। তাহলে তারা নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দেবে না, আসতে না দেওয়ার জন্য নানান কৌশল অবলম্বন করুক, সমস্যা নাই, কিন্তু তারাই আসবে না। তাহলে এরা কৌশল অবলম্বন করে কী লাভ? এমনকি এই কথা বিএনপি উঠাইছে যে এই সরকার যদি মানে এই সরকারের আমলে যদি একটা নতুন রাজনৈতিক দল গঠন করে এবং এই সরকার যদি নিরপেক্ষ না থাকতে পারে তাহলে তো নির্বাচন পরিচালনা এই সরকার করতে পারবে না, তখন নতুন সরকারের প্রয়োজন হবে। দেখেন কথাটা কিন্তু মিলে গেল, আওয়ামী লীগ এবং বিএনপির কথাটা কিন্তু মিলে গেল।
বিএনপি বলছে যে এই সরকার যদি নিরপেক্ষ না থাকতে পারে তাহলে সামনের নির্বাচন পরিচালনা এই সরকার করতে পারবে না, নতুন সরকারের দরকার হবে। আবার আওয়ামী লীগ বলতেছে যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না। মানে দুই দলের কথা কিন্তু মিলে যেতেছে। আপনারা বসে বসে একটু মিলান আমি যে বললাম কথাটা সত্য কিনা। ছাত্র উপদেষ্টা আর বিএনপির মধ্যে শুরু হওয়া বিভেদ থামাতে রেফারির ভূমিকা নিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে খবর হলো তার শান্তির পতাকা খুব একটা কাজে আসছে না। উল্টো বিকেলে তার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য বিএনপির মধ্যে আরো প্রশ্নের জন্ম দিয়েছে। বিকেলেই বিএনপির এক নেতা আবারও জানিয়েছেন ৩ মাসের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করা উচিত সরকারের। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে ২১শে জানুয়ারি দেশ ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অনুপস্থিতিতে নতুন করে টালমাটাল হয়ে পড়ে রাজনীতি। বিবিসি বাংলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় ফেসবুকে যুদ্ধংদেহী পোস্ট দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিএনপির বিরুদ্ধে ১/১১ মতো পরিস্থিতি তৈরির অভিযোগ তোলেন তিনি। সরকারের আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শেয়ার করেন নাহিদের সেই পোস্ট। দুদিন পর বিবিসি বাংলায় পাল্টা সাক্ষাৎকার দিয়ে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। ছাত্র উপদেষ্টাদের এমন কথাবার্তায় তীব্র ক্ষোভ তৈরি হয় বিএনপিতে। বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কথা বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দিকে ইঙ্গিত করে বলেছেন, রাজনৈতিক দল করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয় তাহলে জনগণ হতাশ হবে। বিএনপির সঙ্গে টানাপোড়েনের মাঝে জটিলতা আরো বাড়িয়ে দেন উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুরে ২৫শে জানুয়ারি বিকেলে এক সমাবেশে তিনি বলেন, যারা বাংলাদেশপন্থী নির্বাচন হবে কেবল তাদের মধ্যে। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। ডক্টর ইউনূসের অনুপস্থিতিতে ছাত্র উপদেষ্টাদের এমন বক্তব্যে বিপাকে পড়েছে সরকার। দাভোস সফর শেষে ২৫শে জানুয়ারি বিকেলে দেশে ফেরার পরে তিনি কথা বলেন সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে। ছাত্র উপদেষ্টাদের মুখে লাগাম পড়ানোর উপায় নিয়ে আলোচনা হয় এ সময়। সূত্র বলছে, সংকট থেকে উত্তরণের উপায় খোঁজার মধ্যেই ২৬শে জানুয়ারি দুপুরে হুট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংবাদ মাধ্যমগুলোর খবর হলো, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কথার লড়াই থামাতে উদ্যোগী হয়েছেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ৪টি বিষয় তার পোস্টে লিখেছেন। তার ভাষায় এগুলো তিনি জানেন এবং বিশ্বাস করেন। ১. বিএনপি ষড়যন্ত্র বা ১/১১ ধরনের কিছুতে আগ্রহী নয়। ২. ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। ৩. জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে। ৪. বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন, তাই বিরোধের কোনো কারণ নেই। বিএনপির সূত্রগুলো বলছে, আসিফ নজরুলের পোস্টে নিয়ে দলটির নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের মত হলো, আসিফ নজরুল পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই এমন পোস্ট করেছেন। তবে তিনি তার পোস্টে বিএনপির মত নেই এমন কিছু বক্তব্য জুড়ে দিয়েছেন। যেমন জুলাই ঘোষণাপত্র যে বিএনপি চায় না সে বিষয়টি ইতিমধ্যেই সরকারের সর্বোচ্চ মহলকে জানিয়ে দেওয়া হয়েছে। বাস্তবতা হলো, এ ধরনের ঘোষণাপত্র নিয়ে পরিষ্কার আপত্তি জানিয়েছে বিএনপি। বামপন্থী সহ বেশ কয়েকটি দল আমন্ত্রণ পাওয়ার পর আলোচনাতেও যায়নি। এমন অবস্থায় যেটি হিমাগারে চলে গেছে, ডক্টর নজরুল সেটি আবার সামনে আনার চেষ্টা করছেন। বিএনপি নেতারা মনে করেন, ইতিমধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এসব বিষয় নিয়ে অনেক জল খোলা হয়েছে। প্রতিবারই পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের অদূরদর্শিতার জন্য। ওই পরিস্থিতিগুলোতে বিএনপি সরকারকে সহায়তা করেছিল। কিন্তু সরকারের ২ জন উপদেষ্টা প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে বিএনপি হস্তক্ষেপ করছে বলে যে অভিযোগ করে, সে সম্পর্কে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন, ডক্টর নজরুলের পোস্টটি অনেকটা ছাত্রদের মুখপাত্রের বক্তব্যের মতো শোনাচ্ছে। তিনি বলেছেন, ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। তবে তার এই বক্তব্যে আস্থা পাচ্ছে না বিএনপির মতো দলগুলো। বরং তিনি সরকার ও রাজনীতিকে কেন একাকার করে ফেলছেন সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ওই নেতা। আসিফ নজরুল যে ঐক্যের ডাক দিয়েছেন তাকেও কোনো গুরুত্ব দিচ্ছে না বিএনপি। কারণ ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ঐক্যের জন্য যে 2টি সংলাপ ডেকেছেন সেগুলোতে বিএনপি কোনো আশার আলো দেখতে পায়নি। বরং বিএনপির মূল যে দাবি দ্রুত নির্বাচন, সে বিষয়ে সরকার উপদেষ্টাদের মধ্য থেকে পরিষ্কার কোনো বক্তব্য আসেনি। উল্টো প্রধান উপদেষ্টা দাভোসে গিয়ে বলেছেন, দেশের মানুষ কিভাবে নির্বাচন চায় সেটি জানার পর নির্বাচন দেওয়া হবে। বিএনপি নেতা মনে করেন, এ ধরনের বক্তব্যের অর্থ হলো সরকার নির্বাচন সহসা দেওয়ার কথা ভাবছে না। বরং বিএনপি দেখতে পাচ্ছে নির্বাচনে দেরি করে ছাত্রদের দল গোছানোর জন্য যথেষ্ট সময় দিতে চায় সরকার। ফেসবুক পোস্টে ডক্টর নজরুল উল্লেখ করেছেন, বিএনপি ষড়যন্ত্র বা ১/১১ ধরনের কিছুতে আগ্রহী নয়।
বিএনপি নেতাদের ভাষ্য হলো, সরকারের একজন উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে এমন একটি গুরুতর অভিযোগ করলো আর উল্টো তিনি বিএনপির উপর বিষয়টি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এদিকে ডক্টর আসিফ নজরুল 26শে জানুয়ারি বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচনের সময় এই সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। তিনি আরো বলেছেন, বিএনপি নিরপেক্ষ সরকারের যে দাবি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। বিএনপি নেতারা বলছেন, ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের সাথে আসিফ নজরুলের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের গ্যাপ আছে। তারা প্রশ্ন তুলেছেন, যথেষ্ট নিরপেক্ষ। প্রিয় দর্শক, ইতিমধ্যে সংবাদটি দেখলেন। আপনারা জানেন যে দেশের বর্তমান পরিস্থিতি এবং আপনারা জানেন বিদ্যালয়ের ছাত্ররা যারা মূলত রাত থেকে এই আপনার পরিস্থিতি মোকাবেলা বা তারা যে পরিস্থিতির সৃষ্টি করেছে সেখানে কিন্তু হাসনাত আবদুল্লাহ সেখানে উপস্থিত হয়েছিল বা ধাক্কাধাক্কির শিকার হয়েছে সে। তারপরেও কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন তারা, এবং এই বিষয়টি নিয়ে খুঁটিনাটি আরও যা বিষয় আছে পরবর্তী আপডেট সংবাদ আমরা আনবো বা এগুলো নিয়ে আপনাদের কি মতামত, দেশের বর্তমান পরিস্থিতিটা কি, অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না। আপনারা জানেন যে রাজনৈতিক অঙ্গনে আমরা জানি যে যখন সেখানে মূলত অনেক শিক্ষার্থীরা ভিড় করছিল হাসনাত আবদুল্লাহকে দেখে ভুয়া ভুয়া একটি স্লোগান দিয়েছিল তারা, এটি কোন দিকের লক্ষণ বা কি হচ্ছে সে বিষয়টি কিন্তু উল্লেখ করছে। তো এই বিষয়গুলো নিয়ে এবং সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর পরবর্তী এরকম সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।